আমরা স্টুডেন্টস পেয়ে গেছি। আজকের ক্লাসটি আগে আমাকে একটু জাস্ট কমেন্ট করে জানাও যে সাউন্ড বা সবকিছু ঠিকঠাক আছে কিনা, ভিডিও ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। আজকের ক্লাসটি একটা বেস্ট ইফেক্টিভ ক্লাস হতে যাচ্ছে। তোমরা জাস্ট আমাকে যদি একটু হেল্প করো। এবং আজকের ক্লাসে আমরা কি করব? আমরা মূলত কোনো কিছু পড়বো না বা বোঝা টোঝা এরকম কিছু না। আমরা ডিরেক্ট মুখস্থ করব, প্র্যাকটিস করব, একদম প্রস্তুতি নিয়ে নিব হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের গুরুত্বপূর্ণ ব্রিফ কোয়েশ্চেন্স গুলো। আমি লাইন বাই লাইন অর্থ সহ তোমাদেরকে পড়াবো, তোমরা প্র্যাকটিস করবে এবং আজকের ভিডিও দেখার পরে এগুলো তোমরা এক্সামে আশা করি লিখতে পারবে, একদম পারফেক্টলি লিখতে পারবে। যদি কোনো কঠিন ডিফিকাল্ট কোয়েশ্চেন এখানে পাই আমরা, সেটাকে আমি সহজ করে ডেসক্রিপশনে লিখে দিব, ঠিক আছে? তো আশা করি যে এটা নিয়ে তোমাদের কোনো টেনশন হবে না। আমাদের মোটামুটি বেশ সময় আছে, তাই যারা পরবর্তীতে এই ভিডিওটি দেখবে তারাও চেষ্টা করবে, মনে করবে যেন আমরা লাইভ দেখছি। পরে যারা দেখবে তারাও মনে করবে লাইভে দেখছি, আমি যেভাবে যা বলবো সেভাবে সেরকমটা করতে থাকো, আশা করি ভালো করবে। ওকে, সাউন্ড ভিডিও একদম ক্লিয়ার, সবাই সালাম দিয়েছো, অনেকেই লাইভে চলে এসছো, আমি অনেক খুশি হলাম। একটু জাস্ট লাইক বাটনটা প্রেস করে ক্লাস শুরু করে দাও। আমি দুই তিনজনের জাস্ট একটু নাম বলতে চাই। লাবণ্য ইসলাম, নূর আলিফ, শারমিন, হাসান হাবিব, হাসিব মামুন, লাবণ্য ইসলাম, লাবণ্য, অনেক অনেক স্টুডেন্টস চলে আসছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা আজকে আর কোনো সময় নষ্ট করবো না, আমরা সরাসরি আজকের ক্লাসে চলে আসি। ওকে, তো দেখো আমরা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের গুরুত্বপূর্ণ ব্রিফ কোয়েশ্চেন্স গুলো পড়বো। আমরা মূলত পড়বো 2015 থেকে শুরু করে 2021 পর্যন্ত। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে 15 থেকে 21 পড়লে কতগুলা কমন পড়ে এক্সামে? এর আগের ভিডিওতেও আমরা কিন্তু ওই 15 থেকে 2021 পর্যন্ত পড়েছি। আমাদের কমন আগে সবগুলো এক্সামে সব কমন পড়েছে। দুই একটা পরীক্ষাতে মাঝে মধ্যে হচ্ছে 7টা বা 8টার মতো কমন পড়ে, বেশিরভাগ গুলাতে 9টার বেশি কমন পড়ে, 9টা 10টা 11টা পর্যন্ত কমন পড়ে, ঠিক আছে? তো এটা গ্যারান্টি দিয়ে একদম বলা যায় না, তবে আমরা বলতে পারি যে 6-7টার বেশি থাকবেই, ঠিক আছে? তো চলো এবারে আমরা সরাসরি শুরু করব এবং সাথে সাথে তোমাদেরও একটু প্র্যাকটিস করতে হবে। আমি রুলসটা একটু বলে দেই, তোমাদের কুইজও থাকবে এখানে, ঠিক আছে? রুলসটা হচ্ছে আমি একটা কোয়েশ্চেন পড়াবো, বোঝাবো, সংক্ষেপে অ্যান্সারটিকে তোমাদেরকে লিখে কমেন্টে জানাতে হবে, যাতে ইমিডিয়েট তোমাদের প্র্যাকটিস হয়ে যায়। কিভাবে সেটা আমি পড়ানোর সময় বলে দিচ্ছি। তো চলো আমরা সরাসরি 2015 প্রশ্ন থেকে শুরু করি। যেমন আমাদের প্রথম কোয়েশ্চেনটি, একটু আমি চেক করবো সাউন্ডটা ঠিক আছে কিনা। হ্যালো হ্যালো, 2015 প্রশ্ন থেকে সাউন্ড ঠিক আছে? তো দেখো প্রথম কোয়েশ্চেনটি সেটাই হচ্ছে, আমি তোমাদের যাদের ব্যাকগ্রাউন্ড স্টোরি এটা সেটা জানা নেই, কোনো টেনশন নেই, আমি সব এক্সপ্লেইন করে দেবো এই ভিডিওতে। ওকে, why is the year 1066 important in the study of English literary history? ইংলিশ যে সাহিত্যিক ইতিহাস, এখানে 1066 সাল এটা গুরুত্বপূর্ণ কেন? এটা গুরুত্বপূর্ণ কেন ইংলিশের ক্ষেত্রে? আসলে মূলত যে ইংলিশ লেখালেখি, ইংলিশ সাহিত্য শুরু হয় এই বছর থেকেই, 1066 থেকে। এর আগে যেগুলো ছিল সেগুলোকে যদিও আমরা ইংলিশ বলি, কিন্তু মূলত ওগুলো হচ্ছে ওল্ড ইংলিশ, আর্কাইক ল্যাঙ্গুয়েজ বলা হয়, ওই ফ্রেঞ্চ, ইটালিয়ান ইত্যাদি ইত্যাদি। চলো আমরা আনসারটি একটু পড়ে ফেলি। দ্য ইয়ার 1066 অথবা 1066 বা 1066 যা ইচ্ছা বলতে পারো, 1066 ইজ ইম্পর্টেন্ট, এই সালটা গুরুত্বপূর্ণ। ইন দ্য স্টাডি অফ ইংলিশ লিটারারি হিস্ট্রি, যখন ইংরেজি সাহিত্যিক ইতিহাস আমরা পড়ি, ইংরেজি সাহিত্যের ইতিহাস, তখন 1066 সালটি গুরুত্বপূর্ণ। বিকজ, কারণ, এটা হচ্ছে মূল অ্যান্সার, কারণ ইট মার্কস দ্য এন্ড অফ ওল্ড ইংলিশ পিরিয়ড। কারণ মার্ক মানে হচ্ছে চিহ্ন, ওল্ড ইংলিশ পিরিয়ডটাকে শেষ করার এটাই সেই চিহ্ন বা এটাই সেই সময়। বিকজ ইট মার্কস দ্য এন্ডিং অফ ওল্ড ইংলিশ পিরিয়ড অ্যান্ড দ্য বিগিনিং অফ মিডল ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ডটা এই সময় শেষ হয়, মিডল ইংলিশ পিরিয়ডটা এখান থেকে শুরু হয়। তোমরা আমাকে কমেন্টে কি লিখে জানাবে? তোমরা কমেন্টে লিখে জানাবে 1066 ইজ দ্য এন্ডিং অফ ইংলিশ ওল্ড ইংলিশ পিরিয়ড অ্যান্ড দ্য বিগিনিং অফ মিডল ইংলিশ পিরিয়ড। এটা কমেন্ট করতেই হবে, বাধ্যতামূলক, ঠিক আছে? এক্সামে আসার পসিবিলিটি রয়েছে। দ্রুত কমেন্ট করে জানাও 1066 ইজ দ্য এন্ডিং অফ ওল্ড ইংলিশ পিরিয়ড অ্যান্ড দ্য বিগিনিং অফ মিডল ইংলিশ পিরিয়ড। পরের কোয়েশ্চেনে চলে আসি আমরা। পরের কোয়েশ্চেন হচ্ছে, তোমরা একটু দ্রুত কমেন্ট করবে। খাতা যাদের কাছে আছে খাতায় লিখে প্র্যাকটিস করো, খাতা না থাকলে ভিডিওতে দ্রুত কমেন্ট করে লিখে ফেলবা। জাস্ট একবার লিখলে, একবার কানে শুনে একবার লিখলে সেটা অনেক অনেক বেশি মনে থাকে। এই জন্য আমি সবসময় বলি যে লাইভে ক্লাসগুলো তোমরা জয়েন করার চেষ্টা করবে। পরের কোয়েশ্চেন, হাউ মেনি টেলস? টেল মানে হচ্ছে গল্প, কতগুলো গল্প। ইস পিলগ্রিম হ্যাড টু টেল, প্রত্যেকটা তীর্থযাত্রী তাদেরকে কতগুলো গল্প বলতে হয়েছিল ইন দ্য ক্যান্টারবেরি টেলস। ক্যান্টারবেরি টেলস যে একটা বই আছে, গল্প ছিল চসারের,
এক একজনকে কয়টি করে গল্প বলতে হয়েছে? যাওয়ার পথে ২টা, আসার পথে ২টা। তাহলে কয়টা হবে? ৪টে হবে। দেখি কি লিখেছে। The owner of the Tabard Inn proposed that, এটুকু না আমাদের লেখার দরকার নেই। কে কাকে প্রপোজ করছে এটা লিখলে ভালো, না লিখলেও কোনো সমস্যা নেই। The owner of the Tabard Inn proposed that each of the pilgrims had to tell 4 stories. তুমি শুধু লিখবা যে each of the pilgrims has to tell 4 stories. প্রত্যেককে 4টি করে গল্প লিখতে হবে। ঠিক আছে, এটা একটু দ্রুত কমেন্ট করে লিখে দাও। Each of the pilgrims had to tell 4 stories. একটা গুরুত্বপূর্ণ কমেন্ট চোখে পড়েছে, সেম কোশ্চেন অনেকেই জিজ্ঞেস করো, সেটা হচ্ছে যে এই ভিডিওটা কি পরেও দেখা যাবে, মানে ইউটিউবে কি থাকবে? দেখো, মূলত এই ভিডিওগুলো বা আমার লাইভ ক্লাসগুলো আমি বেশিরভাগই নেই হচ্ছে আমার কোর্স এর স্টুডেন্টসদের জন্য। তবে আপাতত আমি গরিব হওয়ার কারণে কোর্সের সার্ভার থেকে লাইভ ক্লাস নেওয়ার মতো যোগ্যতা বা ক্ষমতা আমার নেই। ওখানে অনেক টাকা খরচ হয় একটা লাইভ ক্লাসের জন্য, যে কারণে টাকাটা বাঁচানোর জন্য আমি হচ্ছে এখানে ইউটিউবে লাইভ ক্লাস নিচ্ছি এবং এটাকে কোর্সের মধ্যে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এটা পাবলিকলি তোমরা পাবে না। তবে সব ভিডিওই যে পাবলিকলি থাকবে না সেরকমটা না। দেখা যায় আমি হচ্ছে 5টা যদি লাইভ ক্লাস নিই তার মধ্যে 1টা বা 2টা লাইভ পাবলিকলি দিয়েও দেই। ঠিক আছে? এটা আসলে বলতে পারছি না, তবে এটা আচ্ছা যাও, এটা আমি রেখে দিলাম। এটা পাবলিকলি তোমাদের জন্য থাকবে, কিন্তু পরবর্তী যে লাইভ ক্লাসগুলো থাকবে এটারই পার্ট 2 থাকবে বা বাকিগুলো, সেগুলো তোমাদেরকে দেখতে হলে অবশ্যই আমার পেইড কোর্সটি নিতে হবে। ঠিক আছে? পেইড কোর্সের ফি কিন্তু এখন মাত্র আছে 300 টাকা। তবে কিছুদিন পরে এগুলো সব সর্বনিম্ন ফি হবে 400 টাকা করে। তো আমরা আর বাইরের কথা বলবো না। ঠিক আছে? Each of the pilgrim has to tell কত লিখছো? 4 stories. ভেরি গুড, ভেরি গুড। সবাই যারা যারা প্র্যাকটিস করতেছো তারা হচ্ছে সবচাইতে বেশি উপকৃত হবে। লাবণ্য ইসলাম লিখেছো, বাসিত আফরোজ, যাই হোক অনেকে লিখছো, হাদি আফ্রিদি। লিখলে কি হবে? তোমাদের মনে থাকবে। তাহলে কয়টা গল্প? 4টে করে গল্প প্রত্যেককে বলতে হবে। টু অন দ্য ওয়ে টু ক্যান্টারবেরি। অন দ্য ওয়ে টু ক্যান্টারবেরি মানে হচ্ছে ওয়ে মানে যাওয়ার পথে। যাওয়ার পথে 2টা গল্প, এন্ড টু মোর অন দ্য ওয়ে ব্যাক, এবং ফিরে আসার পথে 2টা গল্প। এইটুকু না লিখলেও হবে। মূলত আনসার হচ্ছে যে এইটুক। এটুক হচ্ছে মেইন আনসার। ঠিক আছে? সবসময় আনসারটিকে আমরা একটা মোটামুটি ফুল সেন্টেন্সে লেখার চেষ্টা করব। এবারে আমাদের কোয়েশ্চেন, হোয়াট কাইন্ড অফ বুক ইজ মিল্টনস অ্যারিওপ্যাজেটিকা? অ্যারিওপ্যাজেটিকা এটার উচ্চারণই আমরা অনেকে জানি না। অ্যারিওপ্যাজেটিকা গল্পটি, অ্যারিওপ্যাজেটিকা বইটি কোন ধরনের গল্প? কোন ধরনের গল্প? একদম ছোট্ট আনসার, অ্যারিওপ্যাজেটিকা ইজ এ কাইন্ড অফ অথবা ইজ এ প্রোজ ওয়ার্ক। শুধু এইটুকু লিখবা যে এটা একটা প্রোজ, এটা একটা গদ্য। বাকি আর যে আছে ওগুলার দরকার নেই। তা আমরা একটু পড়বো, তোমরা একটু লিখে ফেলো যে অ্যারিওপ্যাজেটিকা রিটেন বাই জন মিল্টন ইজ এ প্রোজ ওয়ার্ক, অথবা অথবা অ্যারিওপ্যাজেটিকা ইজ এ প্রোজ ওয়ার্ক বাই জন মিল্টন। এটা পরে লিখলেও হয়। ওকে, আমরা আরেকটু পড়বো তারপরেও। ইট ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট এলোকুয়েন্ট ডিফেন্স অফ দ্য ফ্রিডম অফ প্রেস। দরকার নেই এটুকু। অ্যারিওপ্যাজেটিকা হচ্ছে প্রেস নিয়ে লেখা, ওইটা কেউ চায়নি। এটা কোন ধরনের বই সেটা চেয়েছে, তবে কেউ যদি পুরোটা লিখতে পারো ভালো। ইটস এ কাইন্ড অফ ডিফেন্স অফ দ্য ফ্রিডম অফ প্রেস। ফ্রিডম অফ প্রেস বলতে বোঝায় হচ্ছে সংবাদপত্রের যে স্বাধীনতা, সেটা নিয়ে লেখা হয়েছিল এই বইটা। এবার হচ্ছে গ্লোব থিয়েটার, এটা 100% আসবে, একদম মুখস্থ করতেই হবে। গ্লোব থিয়েটার কি? দ্য গ্লোব থিয়েটার ওয়াজ এ থিয়েটার ইন লন্ডন। প্রথমে এটুকু আমাদের মুখস্থ করতে হবে। গ্লোব থিয়েটার হচ্ছে লন্ডনের একটা থিয়েটার, অ্যাসোসিয়েটেড উইথ উইলিয়াম শেক্সপিয়ার, যেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাসোসিয়েটেড ছিল, অর্থাৎ উনার থিয়েটার। শেক্সপিয়ারের থিয়েটারটাকেই আমরা বলি হচ্ছে গ্লোব থিয়েটার, and that's why this is so important. It was built in 1592. এটা 1592 সালে তৈরি হয়েছিল। 1613 এটা নষ্ট হয়ে যায়, ওটা আমরা না লিখলেও চলে, আগুন ধরে গিয়েছিল আর কি। and destroyed by fire in 1613. 1613 সালে হচ্ছে এটা নষ্ট হয়ে যায়। তাহলে তোমরা লিখে প্র্যাকটিস করবে কোনটুকু? গ্লোব থিয়েটার ওয়াজ এ থিয়েটার ইন লন্ডন অ্যাসোসিয়েটেড উইথ উইলিয়াম শেক্সপিয়ার, অর্থাৎ এটার সাথে উইলিয়াম শেক্সপিয়ার জড়িত ছিল, and it was built in 1592। এর সাথে তোমাদের জন্য ছোট্ট একটা কুইজ, শেক্সপিয়ারের মৃত্যু সাল কত? দ্রুত কমেন্ট করে লিখে ফেলো, সবাই কমেন্ট করতেছো। তোমরা একটু লাইকও দিয়ে দিও, একটা ক্লিক লাইক করে তারপর কমেন্ট করো। ঠিক আছে? পরের কোয়েশ্চেন, হোয়াট ইজ 1798 এ ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার? 1798 সালটা তুমি জাস্ট মনে রাখবে, এই যে 98 98 98, এই 98, 1798 মানেই রোম্যান্স, শুধু প্রেম প্রীতি। ঠিক আছে? 1798 কিসের সাল? প্রেমের সাল, রোমান্টিক এজের সূচনা। রোমান্টিক এজ, লিরিক্যাল ব্যালাডস পাবলিশ হয়।
1616 1616 1616 সবাই জানো দেখতেছি। তো চলো 1798 সালটা কেন একটা ল্যান্ডমার্ক? ল্যান্ডমার্ক মানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সাল, ঠিক আছে? এটার যদিও আলাদা অর্থ আছে, মাইল ফলক বলে নাকি যেন একটা, যাই হোক। 1798 is a landmark in the history of English literature. ইংরেজি সাহিত্যের ইতিহাসে এটা একটা গুরুত্বপূর্ণ সময়, কারণ উইলিয়াম শেক্সপিয়ার অ্যান্ড এস.টি. কলরিজ, স্যামুয়েল টয়লার না লিখলেও চলবে, এস.টি. কলরিজ, এই দুই ব্যক্তি পাবলিশড এ ভলিউম অফ পোয়েট্রি, একটা পোয়েট্রি বই তৈরি করে বা বই পাবলিশ করে। ভলিউম মানে হচ্ছে বই বলা হচ্ছে এখানে। একটা বই পাবলিশ করে, এনটাইটেলড অথবা নেমড মানে নাম, এটা টাইটেল দেওয়া হচ্ছে লিরিক্যাল ব্যালাডস ইন দিস ইয়ার। ঠিক আছে, শুধু এইটুকু লিখলেই চলবে। আরো সহজ করে লিখে দেবো, এত বড় এক মার্কসের জন্য লেখা যাবে না। তোমরা লিখবা যে ইন 1798 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড স্যামুয়েল টয়লার কলরিজ পাবলিশড এ বুক নেমড লিরিক্যাল ব্যালাডস। লিরিক্যাল ব্যালাড নামে একটা বই পাবলিশ করা হয় 1798 সালে। লিরিক্যাল ব্যালাডস পাবলিশ করা হয়েছিল, ওর মধ্যে কি ছিল? প্রেম কবিতা ছিল, ঠিক আছে? এবং এখান থেকেই রোমান্টিক পোয়েট্রি, এই যে, and it is believed that the romantic period in the history started from this, এখান থেকেই রোমান্টিক পোয়েট্রি বা রোমান্টিক এজ শুরু হয়, সূচনা হয়। হোয়াট ইজ ড্রামা অফ আইডিয়াস? ড্রামা অফ আইডিয়া কাকে বলে? তোমরা ওটা মনে হয় লিখে প্র্যাকটিস করো নাই, ওটা লিখবা যে পাবলিশিং ডেট অফ লিরিক্যাল ব্যালাডস। In 1798 lyrical ballad was published. Lyrical ballads was published. পরের কোয়েশ্চেন, হোয়াট ইজ ড্রামা অফ আইডিয়াস? ড্রামা অফ আইডিয়া জিনিসটা কি? ড্রামা অফ আইডিয়াস জিনিসটা কি? আমরা 5টা প্রশ্ন পড়ার পরে তোমাদের কোয়েশ্চেন করব, দেখবো কে পারে, ঠিক আছে? কুইজ খেলবো। তাহলে ড্রামা অফ আইডিয়া কি? ড্রামা অফ আইডিয়াস ইজ এ টাইপ অফ ডিসকাশন প্লে। ড্রামা অফ আইডিয়া হচ্ছে এক ধরনের নাটক, এক ধরনের ডিসকাশন নাটক, অর্থাৎ ওই নাটকের মধ্যে আইডিয়া বা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলা হয় ড্রামা অফ আইডিয়ার মধ্যে। তারপর দেখো, ইন হুইচ, যেখানে দ্য ক্ল্যাশ অফ আইডিয়াস অ্যান্ড হোস্টাইল আইডিওলজিস রিভিলড, যেখানে কি হয়? ক্ল্যাশ মানে হচ্ছে ঝামেলা, ক্ল্যাশ মানে মারামারি। কিসের মারামারি হয়? ইন দ্য প্লে হুইচ দ্য ক্ল্যাশ অফ আইডিয়াস, আইডিয়া অর্থাৎ তোমার ধারণা তার ধারণা, এই আইডিওলজি ধারণা নিয়ে মারামারি করা হয়, যুদ্ধ হয়। অ্যান্ড হোস্টাইল আইডিওলজিস মানে অনেকগুলো আইডিয়া সংক্রান্ত বিষয়। হোস্টাইল মানে শত্রু ভাবাপন্ন, অর্থাৎ তুমি একরকম বিশ্বাস করো, উনি বিশ্বাস করে অন্যরকম। এই দুই ধরনের আইডিয়াকে ওই নাটকে দেখানো হচ্ছে। এবং এটা আরো কি করে? রিভিলড দ্য মোস্ট অ্যাকিউট প্রবলেমস অফ সোশ্যাল অ্যান্ড পার্সোনাল মোরালিটি, যেটা নর্মালি সোশ্যাল এবং পার্সোনাল মোরালিটিটাকে প্রেজেন্ট করে। এটা একটু কঠিন হয়ে গেছে অ্যান্সারটা, আমি জানি, আমি একটু সহজ করে বুঝিয়ে বলে দিচ্ছি। ধরো এমন একটা নাটক দেখানো হলো, যে নাটক আজকে থেকে 50 বছর বা 100 বছর আগে দেখানো হলো, যে নাটকে বোঝানো হচ্ছে যে পৃথিবীতে ভূত বলে কিছু নাই। আরেকজন এসে বলতেছে, না আমি ভূত দেখেছি, আমার সাথে ভূতের কথা হয়েছে, আমাকে ভূত এই করছে, আক্রমণ করছে। তো এই দুটা বিষয় নিয়ে হচ্ছে ওদের, মানে একজন বলতেছে ভূত আছে, আরেকজন বলতেছে নাই, এই দুইটা নিয়ে ক্ল্যাশ হচ্ছে, তাদের মধ্যে ঝামেলা হচ্ছে। তো দেখো, আজকে থেকে কিন্তু 50-100 বছর আগে অলমোস্ট সবাই বিশ্বাস করতো যে ভূত আছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে কুসংস্কার ভর্তি ছিল। তো এটাকে তুমি যখন একটা নাটকে বা কিছু আইডিয়া দিয়ে এটাকে ভুল প্রমাণ করতে চাইবে, কি হবে? একদল মানুষ এটাকে বিশ্বাস করবে, একদল মানুষ এটাকে বিশ্বাস করবে না, ঠিক আছে? তো এই ধরনের আইডিয়া নিয়ে যখন লেখা হয়, সেটাকে বলা হয় ড্রামা অফ আইডিয়াস। অথবা মনে করো যে কোন একটা বিষয় করা উচিত কিনা, সৃষ্টিকর্তার উপর প্রতি বিশ্বাস। খ্রিস্টানিটি বা আদিকালে ছিল হচ্ছে খ্রিস্টানদের দুইটা ধর্মের, আবার হচ্ছে আলাদা আলাদা ক্যাথলিক এবং প্রটেস্ট্যান্টিজম, কোনটার পক্ষে, এই টাইপের বিষয় নিয়ে। অর্থাৎ মূল কথা, কোন একটা আইডিয়াকে নিয়ে যখন সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে একটা ড্রামাতে, কিছু মানুষ পক্ষে কিছু মানুষ বিপক্ষে, লজিক দেখাচ্ছে, আইডিওলজি দেখাচ্ছে, অর্থাৎ নিজের চিন্তা ভাবনা দেখাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ড্রামা অফ আইডিয়াস, ঠিক আছে? এবারে দেখি আমরা এটাকে সহজ করে বলতে পারি কিনা, এবং একই সাথে এই কোয়েশ্চেনটির আনসার আমি ডেসক্রিপশনে সহজ করে লিখে দিব, তোমরা ভিডিওটি দেখার পরে গিয়ে এটা চেক করবে। তাহলে দেখো, ড্রামা অফ আইডিয়া ইজ এ কাইন্ড অফ ড্রামা। ড্রামা অফ আইডিয়া এক ধরনের ড্রামা, ইন হুইচ, যেটার মধ্যে, এখানে দেখে বলতেছি না, ড্রামা অফ আইডিয়া ইজ এ কাইন্ড অফ ড্রামা। ড্রামা অফ আইডিয়া এক ধরনের ড্রামা, যেটার মধ্যে, ইন হুইচ দ্য ক্ল্যাশ অফ আইডিয়াস ইন সোসাইটি, দ্য ক্ল্যাশ অফ আইডিয়াস অ্যান্ড প্রবলেমস ইন সোসাইটি আর প্রেজেন্টেড, যে নাটকগুলোতে সমাজের আইডিয়া এবং প্রবলেমগুলো নিয়ে ক্ল্যাশ বা দ্বন্দ্ব প্রেজেন্ট করা হয়, ঠিক আছে? কেউ যদি আমার কথা শুনে লিখে দিতে পারো তাহলে তো বেস্ট। আচ্ছা, পরের কোয়েশ্চেনে চলে আসি, এটা আমিই লিখে দিব, সমস্যা নেই। When did the restoration take place and
হু ওয়াজ রেস্টোরড দ্য ইংলিশ থ্রোন? থ্রোন মানে হচ্ছে সিংহাসন। ইংলিশে বা ইংরেজদের ইংল্যান্ডে আর কি, সরি, ইংল্যান্ডের রেস্টোরেশনটা কখন হয়? রেস্টোরেশন ওয়াজ টুক প্লেস ইন 1660, 1660 সালে। একটু লিখে প্র্যাকটিস করে ফেলো। রেস্টোরেশন কখন হয়? 1660 সালে। রেস্টোরেশন কখন হয়? ইন 1660, 1660 সালে। এবং কে রিস্টোর করে? চার্লস দ্য সেকেন্ড। এটাকে পড়তে হয় এভাবে, চার্লস দ্য সেকেন্ড, দ্বিতীয় চার্লস। চার্লস দ্য সেকেন্ড ওয়াজ রেস্টোরেটেড টু ইংলিশ থ্রোন, এবং দ্বিতীয় চার্লসকে ইংলিশ থ্রোনে আবার নতুন করে নিয়ে আসা হয়। মনে থাকবে 1660 সালে রেস্টোরেশনটা ঘটে এবং দ্বিতীয় চার্লসকে নিয়ে আসা হয়। পরের কোয়েশ্চেন, হুইচ এজ ইজ নোন অ্যাজ অগাস্টান এজ ইন ইংলিশ লিটারেচার? কোন এজটাকে অগাস্টান এজ বলা হয়? আসলে অগাস্টান একজন রাজা ছিল, কিং অগাস্ট মনে হয়, অগাস্টান। যাই হোক, তো এটা মূলত হচ্ছে নিউ ক্লাসিক্যাল এজকে অগাস্টান এজ বলা হয়। একটু কমেন্টে দ্রুত লিখে জানাও, দ্য নিউ ক্লাসিক্যাল এজ ইজ নোন অ্যাজ অগাস্টান এজ। নিউ ক্লাসিক্যাল এজকে অগাস্টান এজ বলা হয়। দ্রুত লেখো, নিউ ক্লাসিক্যাল এজকে অগাস্টান এজ বলা হয়। 42 জন আসো লাইভে, লাইক দিছো 24 জন, অনেক খুশি হলাম। পরের কোয়েশ্চেন, হু আর কল্ড দ্য পায়োনিয়ার অফ ইংলিশ নোভেলস? পায়োনিয়ার মানে হচ্ছে আগাইল্লা, গ্রাম অঞ্চলে যে বলে সবকিছু আগে আগে পাকনামি করে, ওই টাইপের লোককে বলা হয় পায়োনিয়ার। তো আমাদের রাইটারদের মধ্যে এরকম কিছু পায়োনিয়ার আছে যাদেরকে বলা হয় অগ্রদূত, সহজ বাংলায়, কঠিন বাংলায় আর কি। অর্থাৎ নোভেলের দুনিয়াতে হচ্ছে কারা সর্বপ্রথম শুরুর দিকে নোভেল লেখে এবং বিখ্যাত নোভেল হয় সেগুলো। শুরুর দিকে নোভেল রাইটার বা পায়োনিয়ার্স অফ ইংলিশ নোভেল ছিল কে কে? এখানে বেশ কয়েকটা নাম আছে, আমরা মিনিমাম 3 জনের নাম আমাদেরকে লিখতে হবে। তো আমরা লিখবো, দেখো, ড্যানিয়েল ডিফো। আমার সাথে সাথে বলবা মুখে, ভিডিও দেখতেছো তাতে কি তোমাদের বলতে হবে এবং লিখতে হবে, ড্যানিয়েল ডিফো, ড্যানিয়েল ডিফো। তারপর কি? স্যামুয়েল রিচার্ডসন, স্যামুয়েল রিচার্ডসন। আরেকটা হচ্ছে হেনরি ফিল্ডিং। অন্তত 2 জনের নাম লিখলেও চলবে, যদি স্যামুয়েল রিচার্ডসন না জানো 2 জনের নামও লিখলে চলবে। ড্যানিয়েল ডিফো, হেনরি ফিল্ডিং, ড্যানিয়েল ডিফো, হেনরি ফিল্ডিং are called the pioneer of English novel. এদেরকে ইংলিশ নোভেলের পায়োনিয়ার বলা হয়। যদি 3টার নাম বলতে পারো আরো ভালো। স্যামুয়েল রিচার্ডসন, আমি মুখস্থ করাই দিচ্ছি, স্যামুয়েল রিচার্ডসন। তাহলে দেখো, ড্যানিয়েল ডিফো, স্যামুয়েল রিচার্ডসন, হেনরি ফিল্ডিং, ওনাদেরকে বলা হয় পায়োনিয়ার অফ ইংলিশ নোভেল। একজন তাসলিমা তনয় কমেন্ট করছো 3 জনেরই নাম। এভাবে একটু 3 জনের নাম কমেন্ট করে ফেলে, দেখবা যে তোমাদের বানান প্লাস মুখস্থ, লিখলে মনে থাকবে, এটা স্বাভাবিক। জোরে জোরে মুখে বলবা এবং লিখবা, ছোটবেলায় পড়াশোনার মতো। পরের কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ন্যাশনাল আইডেন্টিটি অফ ডব্লিউ.বি. ইয়েটস? একদম সহজ একটা সুন্দর প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ। ইয়েটস এর বাড়ি ছিল আয়ারল্যান্ডে, উনি হচ্ছে আয়ারল্যান্ডে বাস করতো। ডব্লিউ.বি. ইয়েটস ওয়াজ অ্যান আইরিশ পোয়েট। উনি ছিলেন মূলত হচ্ছে একজন আইরিশ কবি। আইরিশ কবি মানে আয়ারল্যান্ডের কবি। দো হি লিভড ইন লন্ডন ফর লং টাইম, যদিও উনি অনেকদিন লন্ডনে বাস করেছেন। লন্ডন মানে হচ্ছে ইংল্যান্ডের কেন্দ্র, কিন্তু মূলত ওনার জন্মস্থান বা উনি ছিলেন হচ্ছে আয়ারল্যান্ডের কবি, এবং আয়ারল্যান্ড নিয়ে উনি অনেক অনেক লেখালেখি করছে। তোমরা একটু বড় হলে উনার গার্লফ্রেন্ড সম্পর্কে অনেক অনেক কিছু জানবে, আয়ারল্যান্ড নিয়ে অনেক লেখালেখি জানবে। তাহলে উনি ছিলেন একজন কি? মূল আনসারটি হবে আমাদের, ডব্লিউ.বি. ইয়েটস ওয়াজ অ্যান আইরিশ পোয়েট, IRISH, আইরিশ পোয়েট। পরের কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ অক্সফোর্ড মুভমেন্ট? অক্সফোর্ড মুভমেন্টটা কি ছিল? হোয়াট ইজ অক্সফোর্ড মুভমেন্ট? অক্সফোর্ড মুভমেন্ট ইজ a religious movement of the Victorian age. ভিক্টোরিয়ান এজ বা ভিক্টোরিয়ান সময় একটা মুভমেন্ট হয়। কিসের মুভমেন্ট হয়? রিলিজিয়াস মুভমেন্ট, ধর্ম নিয়ে একটা আন্দোলন হয়। মুভমেন্ট মানে আন্দোলন। তাহলে অক্সফোর্ড মুভমেন্টটা হচ্ছে মূলত একটা ধর্মীয় আন্দোলন। কখন হয়েছিল? ভিক্টোরিয়ান এজে। ইট ওয়াজ লিড বাই জন হেনরি কার্ডিনাল নিউম্যান। জন হেনরি কার্ডিনাল নিউম্যান, ওনার অনেক বড় নাম। সংক্ষেপে জন হেনরি লিখলে চলবে, শুধুমাত্র নিউম্যান লিখলেও চলবে, জন হেনরি নিউম্যান লিখলেও চলবে। কার্ডিনাল হচ্ছে চার্চের একটা পদের নাম। অর্থাৎ আমি এত বারবার বলছি কেন একই কথা? নামটা তো বেশ বড়, পুরোটা মনে থাকলে ভালো, যতটুকু মনে থাকবে অতটুকু লিখবা, তাতেও কোনো ভুল নাই।
It was a protest against excessive materialism of Victorian era. অতিরিক্ত বস্তুবাদিতার প্রটেস্ট হিসেবে এই মুভমেন্টটা করা হয়েছিল, অথবা যাদের ব্রেন একটু দুর্বল আমার মতো তারা শুধুমাত্র এই লাইনটা লিখে দিবা, শুধু একটা লাইন। অক্সফোর্ড মুভমেন্ট ইজ এ রিলিজিয়াস মুভমেন্ট অফ দ্য ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজে একটা ধর্মীয় মুভমেন্ট হয় যেটার নাম ছিল অক্সফোর্ড মুভমেন্ট। শেষ। পরের কোয়েশ্চেন, What are the two cities referred in the novel A Tale of Two Cities? A Tale of Two Cities একটা গল্প বই, এটা লিখেছে হচ্ছে সম্ভবত চার্লস ডিকেন্স। তো ওনার লেখা এই বইয়ের দুইটা যে সিটি, মানে দুই শহরের গল্প, এই দুইটা শহর কি কি? একটা লন্ডন আর একটা প্যারিস। লিখে ফেলো, A Tale of Two Cities, লন্ডন অ্যান্ড প্যারিস আর দ্য টু সিটিজ। লন্ডন অ্যান্ড প্যারিস, বা বলার আগেই লিখে ফেলছো। আরিফিন হাসান, ভেরি গুড ভেরি গুড। সবাই একটু লিখে ফেলো, এটা আসবে, এটাও গুরুত্বপূর্ণ। দেখো কোনটা গুরুত্বপূর্ণ, কে অ্যান্ড এই দুটা কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ। তাহলে লন্ডন অ্যান্ড প্যারিস আর দ্য টু সিটিজ ইন দ্য নোভেল এ টেল অফ টু সিটিজ। আমরা পরের বছরে চলে আসি 2016-তে। Who is called the father of English poetry? Geoffrey Chaucer is called the father of English poetry. ইংরেজি কবিতার বাবা বলা হয় চসারকে। এটা অলরেডি আমি জানি, তোমরা জানো। চসারের সবগুলো ব্রড শর্ট নিয়ে ভিডিওস অলরেডি দেওয়া হয়েছে, দেখে নিবা কিন্তু। ওকে, কোয়েশ্চেন নাম্বার বি, হু রোট ইউটোপিয়া ইন ল্যাটিন? ইউটোপিয়া বলতে বোঝায় হচ্ছে কাল্পনিক রাজ্য, আবার ইউটোপিয়া একটা বইয়ের নাম, গল্পের নাম। ঠিক আছে, তোমরা যারা জুটোপিয়া, ZOOTOPIA জুটোপিয়া মুভিটা দেখছো তারা বুঝতে পারবে। তো ইউটোপিয়া নোভেলটা ল্যাটিন ভাষায় কে লিখেছিলেন? সিন্স ইংলিশ হ্যাড নো প্রেস্টিজ আউটসাইড ইংল্যান্ড, মানে ইংলিশ ভাষার বা ইংরেজদের ইংল্যান্ডের যখন ইংল্যান্ডের বাইরে খুব একটা মূল্য ছিল না, তখন ল্যাটিন ভাষাতে ইউটোপিয়া কে লিখেছিলেন? লিখেছিলেন হচ্ছে থমাস মুর। থমাস মুর কে ছিলেন? থমাস মুর ছিলেন হচ্ছে ওই যে সেই ইউনিভার্সিটি উইটসদের মধ্যে যে 8 জন বা 7 জন, তাদের মধ্যেকার একজনের নাম ছিল থমাস মুর। সেই থমাস মুর লিখেছিলেন ইউটোপিয়া ল্যাটিন ভাষাতে। তাহলে দেখো অ্যান্সার ঠিক হবে, থমাস মুর রোট ইউটোপিয়া ইন ল্যাটিন সিন্স ইংলিশ হ্যাজ নো প্রেস্টিজ আউটসাইড ইংল্যান্ড। অর্থাৎ ইংল্যান্ডের বাইরের লোকজন তখন ইংলিশ ভাষা পড়তো না, এন্ড দ্যাটস ওয়াই উনি ল্যাটিন ভাষায় লেখে, যাতে দুনিয়ার সবাই হচ্ছে এটা পড়তে পারে, ফেমাস হওয়ার জন্য আর কি। ইউনিভার্সিটি উইটস, তোমরা কি জানো যে ইউনিভার্সিটি উইটসদেরকে শেক্সপিয়ার এত বিখ্যাত একজন রাইটার পর্যন্ত কপি করেছে? ওনার যে একটা বই আছে হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটা হচ্ছে ক্রিস্টোফার মার্লোর লেখা জিউ অফ মাল্টা থেকে কপি করে। এরকম বেশ কিছু আইডিয়া আছে যেটা শেক্সপিয়ার নিজেও এই ইউনিভার্সিটি উইটদের থেকে কপি করে লিখেছেন। ওকে, পরের কোয়েশ্চেন, হুইচ রয়্যাল ডাইনাস্টি ওয়াজ এস্টাবলিশড ইন দ্য রেজলিউশন অফ দ্য সো কল্ড ওয়ার of the roses and continued through the reign of Elizabeth I? একটু বড় করেই কোশ্চেনটা হয়ে গেছে, সমস্যা নেই। The Tudor dynasty was established in the resolution of so-called War of the Roses and continued through the reign of Elizabeth I. এলিজাবেথ I বলতে এলিজাবেথ দ্য ফার্স্ট, প্রথম এলিজাবেথ। আমি একটু প্রশ্নটা আরেকবার একটু বলি, খেয়াল করো। একটা রয়্যাল ডাইনাস্টি ছিল যেটা এস্টাবলিশ হয়েছিল কখন? ওয়ার অফ রোজেস নামে এস্টাবলিশ হয়েছিল। কখন বা কোনটা? ঠিক আছে, আনসারটা হবে দ্য টিউডর ডাইনাস্টি। দেখো আনসার, এই যে এত বড় আনসার, এই পুরোটা জাস্ট আনসার কিন্তু যেটা তোমাকে বলছে কোন রয়্যাল ডাইনাস্টি, একটা রাজকীয় জিনিস কোনটা, সেটা দ্য টিউডর। মূল আনসারটা হচ্ছে দ্য টিউডর ডাইনাস্টি। দ্য টিউডর ডাইনাস্টির পরে যা ছিল হুবহু তাই লিখবা, অর্থাৎ আনসারটা এরকম হবে, দ্য টিউডর ডাইনাস্টি ওয়াজ এস্টাবলিশড অমুক অমুক অমুক, যা আছে সব সেম। তাহলে একটু লিখে প্র্যাকটিস করে ফেলো, দ্য টিউডর ডাইনাস্টি, দ্য টিউডর ডাইনাস্টি। এটা আসবে না, এটা জীবনে আসে না, একবারই আসছিল, খুব একটা গুরুত্বপূর্ণ না এটা। ওকে, নেম 4 প্লেস রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের 4টে নাটকের নাম বলো। যেহেতু ওনারা 4টে বলছে, আমরা একটু 5-6টা মুখস্থ করি, যাতে দুই একটা ভুলে গেলেও আমরা 4টে লিখতে পারবো। তাহলে 4 গ্রেট ট্র্যাজেডি বাই উইলিয়াম শেক্সপিয়ার। দেখো বইয়ে কিন্তু ট্র্যাজেডির কথা বলে নাই, যে কোনোটা হইলেই হবে। বলছে 4 প্লে মানে নাটক, তাও এখানে ওনারা ট্র্যাজেডি দিছে, আমরা যে কোনো 4টে লিখলেই হবে। তাহলে দেখো প্রথমটা, 4 গ্রেটেস্ট ট্র্যাজেডিজ বাই উইলিয়াম শেক্সপিয়ার আর হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো, কিং লিয়ার। হ্যামলেট
ম্যাকবেথ, অথেলো, কিং লিয়ার। এছাড়াও আরো আছে হচ্ছে দ্য টেম্পেস্ট, তারপর আছে হচ্ছে জুলিয়াস সিজার, তারপর আছে হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস, অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট, যে যেমন চাও, তুমি যেমন চাও, অথবা দ্য টেম্পেস্ট, ঝড়। একটু দু একটা এক্সট্রা পড়ে রাখবা, কারণ শেক্সপিয়ারের নাটকের নাম জানা বাধ্যতামূলক অ্যাজ এ স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার। দেখবা যে দুনিয়ার এমনও মানুষ আছে যে কিছুই জানে না, যখনই শুনবে যে তুমি ইংলিশে পড়ো তোমাকে জিজ্ঞেস করবে শেক্সপিয়ারের জন্মসাল কত, উনার নাটকের নাম বল দু একটা, ঠিক আছে? জাতীয় কবি তো। অ্যাজ ইউ লাইক ইট, ম্যাকবেথ, হ্যামলেট, হ্যাঁ অনেকে লিখে ফেলছো, ভেরি গুড। ম্যাকবেথ, কিং লিয়ার, ওকে। পরেরটা, হোয়াট ইজ জন মিল্টনস পারপাস বিহাইন্ড রাইটিং প্যারাডাইস লস্ট? একটা বেস্ট মহাকাব্য ছিল হচ্ছে প্যারাডাইস লস্ট, অর্থাৎ স্বর্গ থেকে ফেলে দেওয়া। ওই যে আদম এক যে লাথি দিয়ে নিচে ফালাই দিছিল, সাথে হাওয়াকে, এবং এই গল্পটা নিয়ে হচ্ছে একটা মহাকাব্য লিখেছিলেন জন মিল্টন, সাজা স্বরূপ। এমন একটা সাজা দিয়ে দিল, আমরা এখনো সাজা ভোগ করছি, ওকে। তো দেখো, মিল্টনস পারপাস বিহাইন্ড রাইটিং প্যারাডাইস লস্ট ইজ টু জাস্টিফাই। মিল্টনের প্যারাডাইস লস্ট লেখার পেছনে একটা ইতিহাস ছিল বা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে জাস্টিফাই করা, বিচার করা, হিসাব করে দেখা। কি? দ্য ওয়েস অফ গড টু ম্যান, সৃষ্টিকর্তা মানুষের সাথে কিভাবে বিচার করে বা কিভাবে চলে, কিভাবে জাস্টিফাই করে, ঠিক আছে? এটা বিসিএস এ এসেছিল, বেশ কয়েকবার এসেছিল। জাস্ট আমরা মনে রাখবো এই যে এইটুকু, জাস্টিফাই দ্য ওয়েস অফ গড টু ম্যান, এখানে অফ ম্যান টু গড বলে ফেলে অনেকে ভুল করে, গড টু ম্যান হবে, জাস্টিফাই দ্য ওয়ে অফ গড টু ম্যান। তাহলে দ্য পারপাস বিহাইন্ড দ্য বুক প্যারাডাইস লস্ট ইজ টু জাস্টিফাই দ্য ওয়েস অফ গড টু ম্যান, লিখে ফেলো, জাস্টিফাই দ্য ওয়েস অফ গড টু ম্যান। সৃষ্টিকর্তা মানুষের প্রতি কেমন আচরণ করে বা কিভাবে মানুষকে বিচার করে দেখে, সেটাকে উনি দেখিয়েছেন এই মহাকাব্যে। এখানে বর্ণনাটা জাস্ট আমি 10 সেকেন্ডের মধ্যে বলে দিব। শয়তানকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল, এবং একই সাথে হচ্ছে বলা যায় যে আমাদের আদম আলাইহিস সালামও হচ্ছে চলে আসে। তো পৃথিবীতে আদমের সারভাইভ করা, এবং তোমার হচ্ছে মূলত হচ্ছে শয়তান ওনাকে যে ফেলে দেওয়া হয় শয়তানকে, ঠিক আছে? শয়তান নিচে পড়ার পরে সে কিভাবে এখানে রাজত্ব করা শুরু করে দেয়, এটা নিয়ে হচ্ছে মহাকাব্যটি লেখা হয়েছিল। ছোট্ট করে একটু তথ্য দিলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। হোয়াট ইজ পিলগ্রিমস প্রগ্রেস? এটা একটা বইয়ের নাম। হোয়াট ইজ দ্য পিলগ্রিমস প্রগ্রেস? পিলগ্রিম মানে হচ্ছে তীর্থযাত্রী, তীর্থ করতে যায়, সেটা খ্রিস্টানরা বলে হচ্ছে পিলগ্রিমস প্রগ্রেস, ইংলিশে বলে আর কি। তাহলে দেখি বইটা কে লিখেছেন। দ্য পিলগ্রিমস প্রগ্রেস ইজ এ খ্রিস্টিয়ান অ্যালিগরি, এটা একটা খ্রিস্টিয়ান অ্যালিগরিক্যাল বই, অথবা তুমি লিখতে পারো ইটস এ খ্রিস্টিয়ান বুক রিটেন বাই জন বানিয়ান, জন বানিয়ান লেখা একটা বই, অথবা এ খ্রিস্টিয়ান অ্যালিগরি। অ্যালিগরি মানে হচ্ছে ডাবল অর্থ আছে এরকম, অর্থাৎ গল্পটাতে দেখানো হচ্ছে যে এটা হচ্ছে ভেতরে ভেতরে এটার আবার রহস্যময়ী একটা ঘটনা আছে, ঠিক আছে? যেমন ওই যে কে দেখেছে, দাদু দেখেছে, দাদুর হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। নর্মালি একটা বাচ্চাদের গল্প, কিন্তু এর পিছনে কিন্তু একটা বড় ধরনের অ্যালিগরি বা একটা রহস্যময়ী গল্প আছে। তো এই টাইপের রহস্যময়ী গল্প যে বইয়ের মধ্যে থাকে, সেই ধরনের বইকে বা গল্পকে, কবিতাকে বলা হয় অ্যালিগরি। তাহলে পিলগ্রিম প্রগ্রেস ইজ এ খ্রিস্টিয়ান অ্যালিগরি রিটেন বাই জন বানিয়ান, এইটুকু লিখলেই চলবে, আর আমরা এই সমস্ত দিকে যাব না। হোয়াট ইজ স্যাটার? স্যাটার জিনিসটা কি? স্যাটার হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপ করে লেখা কোন জিনিসকে, সমাজকে, মনে করো আমাদের সোসাইটিতে একটা কাজ করা হচ্ছে যেটা খুবই খারাপ, সরকারি চাকরি নিয়ে, অথবা মনে করো যে সরকারি অফিসার যারা আছে তারা খুবই নোংরামি করে বেড়ায়, সেটাকে নিয়ে একজন একটা মহাকাব্য বা বই লিখলো, যেখানে দেখাচ্ছে যে এই মানুষগুলো কিভাবে নোংরামি করে যাচ্ছে, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে স্যাটার করা, ব্যঙ্গ করা। তো চলো আমরা একটু আনসার পড়ে ফেলি। স্যাটার ইজ এ টেকনিক, স্যাটার হচ্ছে এক ধরনের কৌশল বা টেকনিক, এমপ্লয়েড বাই রাইটার্স, যেটা ব্যবহার করে মূলত লেখকরা। কেন? টু এক্সপোজ অ্যান্ড ক্রিটিসাইজ, ফাঁস করে দেওয়ার জন্য এবং ক্রিটিসাইজ করার জন্য, দ্য ফুলিশনেস অ্যান্ড করাপশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর সোসাইটি, সমাজের অথবা সোসাইটির অথবা একজন ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি, কোন একজন মানুষের করাপশনকে, বোকামিকে, এইগুলোকে
এক্সপোজ করে দেওয়া হচ্ছে অথবা সরাসরিভাবে প্রকাশ করে দেওয়া হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে কিসের মাধ্যমে? স্যাটায়ারের মাধ্যমে। ঠিক আছে? বাই ইউজিং হিউমার, আইরনি, এক্সাজারেশন অর রিডিকিউল। এখানে দেখো একটা লাইন এত বড় করে লিখতে গেলে তোমাদেরও কষ্ট হবে, এটাকে চলো আমরা ছোট ছোট করে কেটে ছোট বানাই দিই। ঠিক আছে? তাহলে লিখবো হচ্ছে স্যাটায়ার ইজ এ কাইন্ড অফ টেকনিক এমপ্লয়েড বাই রাইটার্স টু এক্সপোজ অ্যান্ড ক্রিটিসাইজ দ্য ফুলিশনেস অ্যান্ড করাপশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি। এটুকু আমরা লিখবো যে একটা সমাজের বা একটা সমাজের মানুষের ব্যক্তির কি বাজে দিক বা খারাপ দিককে এক্সপ্রেস করে যে স্টাইলে লেখালেখি করা হয় সেটাকে বলা হয় স্যাটায়ার। তারপর আমরা এখানে লিখবো যে নর্মালি অথবা ইন স্যাটায়ার রাইটার ইউজেস হিউমার। স্যাটায়ার মধ্যে লেখকরা ব্যবহার করে হিউমার, আইরনি। হিউমার মানে হাস্যরস, ব্যঙ্গ। আইরনি মানে হচ্ছে একটা কোর্সে লিখছে অপোজিটটা। অর্থাৎ আমি বললাম যে বাংলাদেশি সরকারি চাকরি যে সমস্ত অফিসাররা করে তারা খুব সৎ, তারা জীবনে একটা টাকা ঘুষ খায় না। এটা মানে হচ্ছে আইরনি, মানে আমি উল্টাটা বলতেছি। এক্সাজারেশন অর্থাৎ অতিরঞ্জিত করা, করে একটা সেটাকে হাজার গুণ বাড়ায় বলা হচ্ছে এক্সাজারেশন অর রিডিকিউল, অথবা তাদেরকে ব্যঙ্গ করা হচ্ছে। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো এটা স্যাটায়ার? যদি কঠিন লাগে আমাকে কমেন্ট করে জানাবে, এটাও আমি সহজ করে লিখে দিব। আলেকজান্ডার পোপ কেন ফেমাস? উনার একটা বইয়ের জন্য উনি ফেমাস ছিলেন। বইয়ের নাম ছিল হচ্ছে দ্য রেপ অফ দ্য লক। লক মানে হচ্ছে চুলের লক, এখান দিয়ে বা এখান দিয়ে যে চুলের লক ঝুলায় রাখে মেয়েরা, সেটাকে বলা হয় লক। আর রেপ বলতে বোঝা হচ্ছে নষ্ট করে দেওয়া। তো ওই মেয়েটার চুলগুলো হচ্ছে কেটে ফেলে দেয় একজন মানুষ, এরকম একটা গল্প ছিল। এই গল্পটা ছিল একটা বেস্ট মহাকাব্য, and that's why Alexander Pope is famous only for this book. তাহলে দেখো, Alexander Pope was the greatest verse satirist. আলেকজান্ডার পোপ ছিলেন একজন স্যাটারিস্ট, ব্যঙ্গ বিদ্রুপকারী। এটা ব্যঙ্গ করেই লেখা হয়েছিল পুরোটা। ইন 18th century, 18 শতকের। His best known for he is best known for his mock epic. উনি মূলত পরিচিত তার একটা মহাকাব্যের জন্য, and the epic is the Rape of the Lock. Rape of the Lock এই বইটির জন্য। সহজ ভাষায় আমরা লিখবো যে আলেকজান্ডার পোপ was famous in English literature for his book The Rape of the Lock. আলেকজান্ডার পোপ এই বইটির জন্য বিখ্যাত। তোমরা শুধু লেখো যে পোপ is famous for the Rape of the Lock. পোপ হচ্ছে ফেমাস কেন? রেপ অফ দ্য লকের জন্য। তাসনিয়া তনয়, রেপ বানান ভুল লিখছো। আগের জন হচ্ছে বিপাশা দাস, সেও ভুল লিখছো। যাই হোক, এটা মিস্টেক আমি জানি, তোমরা দ্রুত লিখতে গিয়ে হয়ে গেছে। তাছাড়া এই বানান এমনিতেই আশা করি পারবে তোমরা। পরের কোয়েশ্চেন, ফ্রেঞ্চ রেভলিউশনটা কবে হয়? এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আগেরটা আলেকজান্ডার পোপেরটাও গুরুত্বপূর্ণ ছিল। ইন হুইচ ইয়ার, কোন সালে বা কোন সময় ফ্রেঞ্চ রেভলিউশন টেক প্লেস? কখন ফ্রেঞ্চ রেভলিউশন হয়? ফ্রেঞ্চ রেভলিউশন মানে হচ্ছে যে ফ্রান্সের যে যুদ্ধ রেভলিউশন, সেটা কখন হয়? এটা হয় হচ্ছে 1789 সালে। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন অকার্স ইন 1789 ইন ফ্রান্স। ফ্রান্সে 1700 কত সালে? 89 সালে ফ্রেঞ্চ রেভলিউশনটা হয়। আমি একটু দাঁড়িয়ে কথা বলবো, তোমরা লিখে ফেলো ফ্রেঞ্চ রেভলিউশনটা কত সালে হয়েছিল। প্র্যাকটিস করা কেউ বাদ দিবে না। ওকে, ফ্রেঞ্চ রেভলিউশন ইজ টুক প্লেস মানে হচ্ছে ঘটা। এই জিনিসটা মানে এই ঘটনাটা কখন ঘটেছিল? রেভলিউশনটা ঘটেছিল, বিদ্রোহ, এটাকে ফরাসি বিপ্লব বলে। ফরাসি বিপ্লব, হ্যাঁ, ফরাসি বিপ্লব কখন হয়েছিল? 1789 সালে, 1798। লিখতেছো সবাই? একটু সবাই লেখো। তোমরা অনেকে লাইভে আছো, সবাই কিন্তু লিখে প্র্যাকটিস করতেছো না। তোমাদের কষ্ট করে পরে আবার পড়তে হবে। আমরা কিন্তু এই ব্রিফ লাইভ, একটা লাইভ ক্লাস থেকে আমরা 7টা 8টা ইভেন 10টা পর্যন্ত কোয়েশ্চেন কমন পাই। আজকে যদিও এটাকে 2টা পার্টে করবো আমরা, এজন্য একটু লিখে প্র্যাকটিস করো। এবারে বলছে যে একজন ডেফিনেশন, হু ডিফাইন্ড পোয়েট্রি, কে কবিতাকে সংজ্ঞায়িত করেছিল অ্যাজ, এরকম ভাবে যে স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। অর্থাৎ কবিতা মানেই হচ্ছে আবেগের স্বতঃস্ফূর্ত আন্দোলন বা উপচে পড়া। এটা কে বলছিল? এটা বলছিল হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ। তাহলে তোমরা লিখবা যে দ্য ডেফিনেশন, পোয়েট্রি, না, Wordsworth defines poetry as the spontaneous overflow of powerful feelings. শুধু এইটুকু লিখে দেওয়া, অথবা লিখবা the spontaneous overflow of powerful feelings is a definition of poetry given by
ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এটা একটা কবিতার ডেফিনেশন যেটা দিয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। খাতায় লিখতেছি ভাইয়া, হাসিব মামুন। ভেরি গুড, কোন সমস্যা নেই, এক জায়গাতে লিখলেই হবে। তাহলে দেখো, স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, এই যে সংজ্ঞাটা, এটা কিন্তু একদম হুবহু মুখস্থ করতে হয়, এটা আসে এক্সামে। কোনো না কোনো কোয়েশ্চেন এটা থাকবেই, শর্ট হোক, ব্রড হোক, ব্রিফ হোক। পরের কোয়েশ্চেন, হোয়াট সিগনিফাইজ দ্য ভিক্টোরিয়ান এজ? ভিক্টোরিয়ান এজকে, ভিক্টোরিয়ান সময়টাকে সিগনিফাই করে কে বা কোত্থেকে গুরুত্ব পায় ভিক্টোরিয়ান এজটা? The Victorian age was a time of rapid মানে হচ্ছে দ্রুত, ঠিক আছে, দ্রুত অ্যাডভান্সমেন্ট ঘটছিল অনেক কিছুর। কি কি সেটা দেখো। The Victorian age was a time of rapid, ভিক্টোরিয়ান এজ ছিল একটু দ্রুত চলছে এরকম, সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট, সামাজিক, রাজনৈতিক এবং সায়েন্টিফিক ভাবে অ্যাডভান্স হচ্ছিল, উন্নতি ঘটছিল ইন গ্রেট ব্রিটেন, ব্রিটেনে অর্থাৎ ইংল্যান্ডে। ইংল্যান্ডে ভিক্টোরিয়ান এইজ অর্থাৎ ভিক্টোরিয়ান সময়ে প্রচুর দ্রুত সামাজিক, রাজনৈতিক এবং সায়েন্টিফিক অ্যাডভান্স হচ্ছিল, ঠিক আছে। ইট এজ ওয়াজ এ লং, কি হইল, ইট এজ ওয়াজ, একটু মনে হচ্ছে কেমন জানি হয়েছে, আমরা এখন দা এজ লিখতে পারি। The age was a long period of peace, prosperity, refined sensibilities, and national self-confidence for Britain. আমার মনে হয় না এই লাইন লেখার দরকার আছে, শুধু প্রথম লাইনটা লিখলেই হবে যে ভিক্টোরিয়ান এজটা ছিল হচ্ছে একটা র্যাপিড পলিটিক্যাল, সোশ্যাল এবং সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট ঘটছিল ইংল্যান্ডে বা গ্রেট ব্রিটেনে। হু আর কল্ড ব্রন্টিস, ব্রন্টি কারা? ব্রন্টিটা আসলে হচ্ছে কয়েক সিবলিংস বলা যায়, সহোদর, ঠিক আছে। আমাদের ফোর্থ ইয়ার, থার্ড ইয়ার মাস্টার্সে অনেকগুলাই রাইটিংস আছে তাদের। শার্লট অর্থাৎ শার্লট ব্রন্টি, তারপরটা হচ্ছে এমিলি ব্রন্টি, তারপরটা হচ্ছে অ্যান ব্রন্টি, ঠিক আছে। আর কল্ড ব্রন্টিস, এবং এদেরকে ব্রন্টিস বলা হয়, এরা মূলত হচ্ছে বোন, ঠিক আছে। দে ওয়ার সিস্টার্স অ্যান্ড রাইটার্স হুজ নোভেলস হ্যাভ বিকেম ক্লাসিক্স। এই মহিলাগুলোর নোভেলস গুলো বিখ্যাত নোভেল হয়ে যায়, ওনারা বেস্ট কিছু নোভেল লিখেছেন। তাহলে আমরা আরেকবার একটু লিখবো, তিনজন ব্রন্টি কারা ছিল? শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি, অ্যান ব্রন্টি, ঠিক আছে। শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি, অ্যান ব্রন্টি। সেই চ্যাম্পিয়ন গানের কথা মনে পড়ে যাচ্ছে। তোমরা একটু তিনটা নাম লিখে প্র্যাকটিস করে ফেলো, শার্লট, এমিলি, অ্যান, শার্লট, এমিলি, অ্যান ব্রন্টি, ঠিক আছে। কারণ এই কোয়েশ্চেনটাও এক্সামে আসতে পারে। এবারে আমরা পড়বো হচ্ছে 2017। হু ওয়াজ ক্যাডেমন? ক্যাডমন বা ক্যাডেমন যাই বলো, ক্যাডেমন হচ্ছে একজন প্রাচীন ইংলিশ রাইটার। ক্যাডমন ওয়াজ দ্য আর্লিয়েস্ট ইংলিশ পোয়েট হুজ নেম ইজ নোন, একদম আদি প্রাচীন কালের একজন রাইটার যার নাম জানা গেছে, অন্তত তার আগের কিছু রাইটার তো নামই জানা যায়নি, ঠিক আছে। তাহলে ক্যাডেমনের নামটা জানা গেছে। ওয়ান্স হি কেয়ার্ড ফর দ্য অ্যানিমালস অফ মনাস্ট্রি, একদা উনি একটু চিন্তিত হয়েছিলেন কিসের জন্য? মনাস্ট্রি, মনাস্ট্রি মানে হচ্ছে কি, খ্রিস্টানদের যে চার্চ থাকে ওই অঞ্চলকে বলা হয়, ওখানকার যে প্রাণীগুলো আছে সেগুলো নিয়ে। অ্যান্ড আফটারওয়ার্ডস, এবং পরবর্তীতে, বিকেম এ জেলাস মঙ্ক। জেলাস মানে হচ্ছে ঈর্ষান্বিত, হিংসা আছে, মঙ্ক মানে সন্ন্যাসী। প্রথমে উনি হচ্ছে অ্যানিমালদের প্রতি একটু ভালোবাসা টালোবাসা ছিল, পরবর্তীতে উনি হচ্ছে একজন হিংসুক সন্ন্যাসী হয়ে যায়, অর্থাৎ উনি ভালো সন্ন্যাসী না, ঠিক আছে। এটুকু আমাদের একটু পরের লাইন না লিখলে চলে, দ্য ফার্স্ট লাইন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ক্যাডমন ওয়াজ দ্য আর্লিয়েস্ট ইংলিশ পোয়েট, ক্যাডমন হচ্ছে একজন প্রাচীন ইংলিশ কবি, হুজ নেম ইজ নোন, যার নামটা জানা গিয়েছে। শুধু এটুকু লিখলেই হবে, আর্লিয়েস্ট ইংলিশ পোয়েট লিখলেই হবে, বিপাশা দাস যেরকম লিখছো। আচ্ছা চলো তো আমরা একটু ছোট্ট করে 1 মিনিটের মধ্যে একটু রিভিশন দিয়ে ফেলি, কার কতটুকু মনে আছে, ঠিক আছে। 1798 সালে কি হয়েছিল? সুপার ফাস্ট আনসার করে ফেলো। আমরা দুইটা কোয়েশ্চেন করার পরই সবাই, এটা পরবর্তীতে যারা দেখবে তারাও এই কুইজগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করবে। 1798 সালে কি হয়েছিল দ্রুত লিখে ফেলো, আমরা 1 মিনিট কুইজের জন্য সময় নিব। এবং আমরা নেক্সট ক্লাসে এই ধরনের কুইজ যারা দ্রুত ফার্স্ট অ্যান্সার করবে তাদেরকে গিফট দিব।
এবং আরেকটা কোয়েশ্চেন হচ্ছে একজন সঠিক আনসার দিচ্ছ, আমরা বলেই দেই, অনেকেই সঠিক আনসার দিচ্ছ। শারমিন সুলতানা, আচ্ছা অন্যটা লিখছে। নাজনীন আক্তার সঠিক আনসার দিয়েছো। নাইমা ফেরদৌসি সঠিক আনসার দিছো, থ্যাংক ইউ। লাস্ট আরেকটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের পরই হচ্ছে আমরা পরের কোয়েশ্চেন পড়তে শুরু করব। ওকে, ready everyone? Why was Alexander Pope famous for? Alexander Pope কেন ফেমাস? পরে অনেকে আনসার করছো, প্রিয়া, নীল প্রজাপতি, তাসমিয়া, লিরিক্যাল ব্যালাডস, পাবলিশিং অফ লিরিক্যাল ব্যালাডস, সবাই লিখছো। এবারে বলো আলেকজান্ডার পোপ, হোয়াই ওয়াজ আলেকজান্ডার পোপ ফেমাস ফর? কেন আলেকজান্ডার পোপ ফেমাস? তোমাদেরকেও দেখাই যে কে কে সঠিক আনসার করতে পারে। দ্রুত লেখো, আমাদের পরে কোয়েশ্চেনে চলে যেতে হবে। আলেকজান্ডার পোপ ওয়াজ ফেমাস ফর, হ্যাঁ কমেন্ট কিন্তু চলে এসেছে আমাদের, এই তো দেখা যাচ্ছে। ফ্রিল্যান্সার লিখেছে রেপ অফ দ্য লক, তানভীর আহমেদ লিখতে পেরেছে, নাইমা ফেরদৌসি লিখতে পেরেছে। যাই হোক, তোমরা যারা এগুলো লিখতে পারছো ধরে নিতে পারো যে তোমাদের রেজাল্ট ভালো হবে শিওর, কারণ তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছো, তোমরা পারছো। ওকে, থ্যাংক ইউ। প্রিয়া লিখছো, অনেকেই লিখতে পারছো। চলো আমরা পরে কোয়েশ্চেনে চলে আসি। তাহলে কেডমনটা কে ছিল? আর্লি ইংলিশ পোয়েট, আর্লিয়েস্ট ইংলিশ পোয়েট। আর্লিয়েস্ট বলতে বোঝায় প্রাচীন। হোয়াট ইজ ওয়েটিং ফর গোডো? ওয়েটিং ফর গোডোটা কি? তোমরা লিখবা হচ্ছে ওয়েটিং ফর গোডো ইজ অ্যান অ্যাবজার্ড ড্রামা। এটা হচ্ছে একটা অদ্ভুত নাটক। ভুলে যেতে পারো অ্যাবজার্ড ড্রামা, অ্যাবজার্ড মানে অদ্ভুত। আমি সংক্ষেপে বলে দিই, ওয়েটিং ফর গোডোতে দুইজন মানুষ গোডোর জন্য অপেক্ষা করে। গোডো জিনিসটা কি সেটাও জানে না, কেন অপেক্ষা করছে সেটাও জানে না, কি করবে তাকে দিয়ে সেটাও জানে না। খুবই অদ্ভুত একটা নাটক ছিল এটা। তার মানে কি, এটা একটা অদ্ভুত নাটক। ওয়েটিং ফর গোডো ইজ অ্যান অ্যাবজার্ড ড্রামা। দ্রুত লিখে ফেলো, ওয়েটিং ফর গোডো ইজ অ্যান অ্যাবজার্ড ড্রামা। পরের কোয়েশ্চেন, রাইট ডাউন দ্য নেমস অফ 4 মেটাফিজিক্যাল পোয়েটস। 4 জন মেটাফিজিক্যাল কবির নাম বলতে হবে। আমার তো মনে হয় মিনিমাম 5 জন মেটাফিজিক্যাল কবির নাম মনে রাখা উচিত। একটু হাইলাইট করে দেই, 4-5 জনের নাম তোমরা মনে রাখবা, একটু বলে দেই। দ্য 4 গ্রেটেস্ট মেটাফিজিক্যাল পোয়েটস অফ দ্য পিউরিটান এজ। পিউরিটান এজ মেস দরকার নেই, মেটাফিজিক্যাল কবি কয়েকজনই ছিলেন। প্রথমটা হচ্ছে দেখো জর্জ হারবার্ট, প্রথমটা হবে হচ্ছে জন ডান। যাক, আমরা এখান থেকে লিখি জর্জ হারবার্ট, রিচার্ড ক্র্যাশাও, জর্জ হারবার্ট, রিচার্ড ক্র্যাশাও, হেনরি ভন, অ্যান্ড্রিউ মার্ভেল, আর হচ্ছে জন ডান। জন ডান হচ্ছে সবচেয়ে প্রথমে দেওয়া উচিত, কারণ উনি হচ্ছে বেস্ট মেটাফিজিক্যাল পোয়েট। এছাড়াও তোমরা দিতে পারো আব্রাহাম কাউলে, তারপর হচ্ছে আরো কে কে যেন ছিল, ভুলে গেছি। একটু তোমরা লিখে ফেলো। জন ডান প্রথমটা, JOHNDONNE, জন ডান, জর্জ হারবার্ট, রিচার্ড ক্র্যাশাও, হেনরি ভন, অ্যান্ড্রু মার্ভেল। পরের কোয়েশ্চেন, হোয়াট ইজ কমেডি অফ হিউমারাস? এটা এক ধরনের হচ্ছে নাটক, কমেডি অফ হিউমারাস। দেখো হিউমারাস মানেই হচ্ছে ব্যঙ্গ ট্যাঙ্গ করে লেখা, ঠিক আছে? তো এই ব্যঙ্গ করে লেখা কমেডি, এটা কোনটা বা কোনটাকে বলা হচ্ছে? দ্য কমেডি অফ হিউমারাস ইজ এ জনরা, এটা GENRE, এটাকে বলা হয় জনরা। জনরা মানে গোত্র, প্রকার, অর্থাৎ এটা এক প্রকারের ড্রামাটিক কমেডি, এটা এক প্রকারের নাটকীয় ব্যঙ্গ বা কমেডি নাটক। তাহলে আরেকবার দেখি চলো। দ্য কমেডি অফ হিউমারাস ইজ এ জনরা অফ ড্রামাটিক কমেডি, এটা এক প্রকারের নাটকীয় ড্রামা আর কি, কমেডি ড্রামা। দ্যাট ফোকাসেস অন এ ক্যারেক্টার অর এ রেঞ্জ অফ ক্যারেক্টার্স, যেটা একটা ক্যারেক্টার বা একদল ক্যারেক্টারকে ফোকাস করে, ইচ অফ হুম এক্সিবিটস 2 or more ওভাররিডিং ট্রেটস অফ হিউমারাস। এটা ফালতু হয়ে গেছে, বাদ। এত বড় কোয়েশ্চেন, প্রথমত হচ্ছে এটা ইম্পর্টেন্ট না, দ্বিতীয়ত হচ্ছে খুবই ফালতু ভাবে লেখা। আমি এটাকে সহজ করে ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। পরের কোয়েশ্চেন, নেম দ্য মোস্ট সেলিব্রেটেড রাইটিং অফ জনাথন সুইফট, গালিভার ট্রাভেলস। মনে রাখবা, গালিভার ট্রাভেলস বাই জনাথন সুইফট, এটা হচ্ছে
সবচাইতে পপুলার একটা বই, এটা নিয়ে প্রচুর প্রচুর সিনেমা আছে। তোমরা পসিবল হলে গালিভার ট্রাভেলস মুভি লিখে সার্চ দিবা, ইউটিউবেই পেয়ে যাবা, অ্যানিমেশন এমনি যেটা পারো দেখে নিবা, সবগুলাই অনেক সুন্দর। দৈত্য টাইপের একটা লোক, আবার সে একসময় লিলিপুট হয়ে যায় একটুটুকু, ঠিক আছে? তাহলে দেখো, দ্য মাস্টারপিস অফ সুইফট মানে জনাথন সুইফট রাইটার ইজ গালিভার ট্রাভেলস। ওনার মাস্টারপিস বা ওনার সেরা বইটাই হচ্ছে গালিভার ট্রাভেলস। ইট অ্যাটেইনড ওয়ার্ল্ড ওয়াইড পপুলারিটি। অ্যাটেইন মানে অর্জন করেছিল। এই বইটা বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছিল। পরের কোয়েশ্চেন, হুজ পোয়েমস মেক আপ লিরিক্যাল ব্যালাডস। হুজ পোয়েমস মেক আপ লিরিক্যাল ব্যালাডস, অর্থাৎ লিরিক্যাল ব্যালাড যেটা বই, এখানে কার কবিতা আছে? আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কলরিজ এই দুই ব্যক্তির কবিতাগুলো দিয়েই হচ্ছে তৈরি করা হয়েছিল লিরিক্যাল ব্যালাডস বইটি। আচ্ছা, একজনের কমেন্ট চোখে পড়ছে, চ্যাপ্টার জিজ্ঞেস করতেছো। ব্রিফ কোয়েশ্চেন আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়ি না, কারণ চ্যাপ্টার ওয়াইজ এক্সামে আসেও না, সব ব্রিফই জানতে হবে। আমি যেগুলো পড়াই জাস্ট মন দিয়ে শুনো, বোঝার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবে, লিখতেও পারবে। দেখো, এফ নাম্বার কোয়েশ্চেনটি, লিরিক্যাল ব্যালাডস কার বই বা কার কবিতা? অ্যান্সার দেখো, লিরিক্যাল ব্যালাডস ইজ এ কালেকশন অফ 19 পোয়েমস। লিরিক্যাল ব্যালাডস হচ্ছে 19টি কবিতার একটা বই। কারা লিখেছে? বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এন্ড এস.টি. কলরিজ। বই মানে কবিতাগুলো লিখেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলরিজ। এখানে ওয়ার্ডসওয়ার্থই বেশি লিখেছিলেন, কলরিজ অল্প কয়েকটা লিখেছিলেন। হু আর কল্ড দ্য লেক পোয়েটস। লেক পোয়েট, লেকের পাড়ে বসে বসে লিখতো, এই জন্য ওদেরকে লেক পোয়েটস বলা হতো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কলরিজ। আচ্ছা, এটা কিন্তু আমি এমনি বলছি, লেকের পাড়ে বসে লিখতে জন্য লেক পোয়েট এরকম না, মনে রাখার জন্য আর কি। কল্পনা করে নাও যে ওরা লেকে বসে বসে লেখালেখি করে। কে কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কলরিজ, আর একজন হচ্ছে রবার্ট সাউদি। রবার্ট সাউদি আর কল্ড দ্য লেক পোয়েটস। এই তিনজন কবিকে লেক পোয়েট বলা হয়। তিনজনের নাম ভুলে গেলে অন্তত প্রথম দুইজনের নাম লিখতেই হবে। পরের কোয়েশ্চেন, তোমরা কি লিখে প্র্যাকটিস করতেছো? গালিভার ট্রাভেলস, হ্যাঁ লিখতেছো, লেখো লেখো। পরের কোয়েশ্চেন, হু ওয়াজ অলিভার ক্রমওয়েল? অলিভার ক্রমওয়েল কে ছিল? অলিভার ক্রমওয়েল ওয়াজ এ সাকসেসফুল মিলিটারি। উনি একজন সাকসেসফুল মিলিটারি ছিলেন, একই সাথে অ্যান্ড এ পলিটিক্যাল লিডার, এবং উনি একজন রাজনৈতিক নেতা। হু বিকেম লর্ড প্রটেক্টর অফ ইংল্যান্ড, যিনি পরবর্তীতে ইংল্যান্ডের লর্ড প্রটেক্টর হয়ে যায় ফ্রম 1654 টু 1658, 1654 থেকে 1658 সাল পর্যন্ত। তো এতটুকু মনে না রাখলেও চলবে, তোমাদের অন্তত মনে রাখতে হবে যে উনি একজন মিলিটারি অফিসার ছিলেন, একই সাথে পলিটিক্যাল লিডার ছিলেন, পরবর্তীতে হচ্ছে লর্ড প্রটেক্টর হয়। একটু বুঝিয়ে দেই লর্ড প্রটেক্টরটা কি। ইংল্যান্ডে যে হেরিডিটরি টাইটেল বা রয়্যাল টাইটেলস গুলো আছে, ওই অনেকগুলো টাইটেল, ব্যারন, ব্যারনেট, কিং, কুইন, মার্কুইস, এরকম সিরিয়াল আছে। তার মধ্যেকারই এক ধরনের লর্ড হচ্ছে লর্ড প্রটেক্টর। হোয়াট ইজ দ্য স্লোগান অফ ফ্রেঞ্চ রেভলিউশন? দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, একদম মুখস্থ করে ফেলতে হবে এটা। স্লোগান মানে তো বুঝোই, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। ফ্র্যাটার্নিটি মানে হচ্ছে ভ্রাতৃত্ব, ঠিক আছে? লিবার্টি মানে সাম্যতা, ইকুয়ালিটি, লিবার্টি মানে স্বাধীনতা, সাম্যতা, ভ্রাতৃত্ব, এরকম বোঝায়। আমরা ইংলিশেই পড়বো, দ্য স্লোগান অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লবের স্লোগান ছিল লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। এটা লিখতেই হবে, এটা 100% এক্সামে আসার পসিবিলিটি আছে, এটা সবাই লিখে ভালো। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। আমরা এই কোয়েশ্চেনগুলো পড়েই আজকের ক্লাসটি শেষ করে দিব। আমরা এই ভিডিওর সেকেন্ড একটা পার্ট তৈরি করব, সেই পার্টে আমরা বাকিগুলা পড়ব। একটু দ্রুত লিখে ফেলো, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। ভেরি গুড, ভেরি গুড। পরেরটা, নেম দ্য টু মেজর লিটারারি ক্রিয়েশন অফ এডমন্ড স্পেন্সার। এডমন্ড স্পেন্সারের লেখা দুইটা সেরা বইয়ের নাম বলো। একটা মুখস্থ করতে হবে, এটা দ্য ফেইরি কুইন, এবং এটার বানান কিন্তু ঝামেলা আছে। দেখো, ফেইরি বানান আলাদা, কুইন বানানের শেষে একটা ই আছে, এই বানানেই লিখতে হবে দ্য ফেইরি কুইন। আর প্রথমটা হচ্ছে দ্য শেফার্ডস ক্যালেন্ডার, দ্য শেফার্ডস ক্যালেন্ডার। শেফার্ডস ক্যালেন্ডার একটা, আর একটা হচ্ছে ফেইরি কুইন। পরের কোয়েশ্চেন, হোয়াট ইজ পামেলা? পামেলা জিনিসটা কি? পামেলা জিনিসটা হচ্ছে একটা নোভেল। পামেলা ইজ দ্য ফার্স্ট ইংলিশ নোভেল ইন দ্য ফর্ম অফ লেটার্স।
চিঠি আকারে প্রথম যে নোবেলটা সেটাকে বলা হয় পামেলা। এরকম বাংলাতেও অনেক আছে, চিঠি আদান প্রদান যে করা হয় সবগুলোকে একত্রে কম্পাইল করে এক ধরনের নোবেল তৈরি করা হয়, ঠিক আছে? সেই নোবেলের আবার আলাদা একটা নামও আছে, অ্যাপিস্টল বা এরকম কিছু একটা বলা হয়। যাই হোক, ইট ওয়াজ রিটেন বাই রিচার্ডসন ইন 1741। পামেলা নোবেলটা লেখা হয় রিচার্ডসনের দ্বারা 1741 সালে। লাস্ট কোয়েশ্চেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ, একটু হাইলাইট করে দেই। হু রোট রবিনসন ক্রুসো? রবিনসন ক্রুসো কে লিখেছে? রবিনসন ক্রুসো ইজ অ্যান ইমর্টাল ওয়ার্ক অফ ড্যানিয়েল ডিফো। রবিনসন ক্রুসো এই উপন্যাসটি লিখেছেন ড্যানিয়েল ডিফো। লিখে প্র্যাকটিস করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। রবিনসন ক্রুসো, ড্যানিয়েল ডিফো, তারপর গালিভার ট্রাভেলস, জনাথন সুইফটের লেখা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কয়টা পড়লাম? আজকের ক্লাসটা আমরা এখানে সমাপ্ত দিতে চাচ্ছি, আমরা কালকে আবার একটু পড়বো, একদিনে এত পড়ার দরকার নেই, যেহেতু সময় আছে আমাদের। আচ্ছা, আর তোমাদের একটু বলে রাখি, তোমরা যারা আমার সকল ক্লাস, শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন, ব্রিফ, চ্যাপ্টার সামারি, এভরিথিং একসাথে পেতে চাও, তারা ডেসক্রিপশন চেক করবে, আমার অনলাইন কোর্সগুলো নিয়ে নিবে। কোর্স এর মধ্যে সবকিছু পেয়ে যাবে এবং বেশ সহজ ভাষায় পাবে। ড্যানিয়েল ডিফো, ড্যানিয়েল ডিফো। তাহলে আজকের মতো আমি এখানেই ক্লাসটি শেষ করে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হবে। তোমরা যারা কোর্স নিয়েছো তাদেরকে আমি মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিব। এছাড়াও একই সাথে আমি ফেসবুকে পোস্ট দিয়ে দিব যে আমাদের নেক্সট লাইভ ক্লাস কবে। আর সেকেন্ডের বেশ কিছু লাইভ ক্লাস নিব। যারা কোর্স নিয়েছো লাইভ ক্লাসগুলো সবাই কোর্সের মধ্যে পেয়ে যাবে, এবং যারা কোর্স নাওনি তারা সবগুলো লাইভ ক্লাস পাবে না, কিছু কিছু পাবে, কিছু কিছু পাবে না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা চাইলে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? ভাইয়া কুইজ নেন? আচ্ছা, দুই একটা কুইজ নিয়ে আজকে শেষ করে দিই, দেখি কে কেমন পড়ছো, কে কেমন পড়ছো দেখবো। সবার আগে যে আনসার করতে পারবে তাকে হচ্ছে থ্যাঙ্কস দিব। এই কুইজ কি বাকিরাও নিতে আগ্রহী? বেশি সময় নিব না। যাই হোক, আজকের মানে যাদের পড়া, যারা ব্যস্ত তারা ছুটি নিতে পারো। কোথায় গেল? পেয়েছি। ওকে, তোমাদেরকে লিখতে হবে হু আর কল্ড লেক পোয়েটস। কাকে কাকে লেক পোয়েট বলা হয়? কুইজ নেন ভাইয়া। ওকে, বলো লেক পোয়েট বলা হয় কাকে কাকে? একটু বড় প্রশ্ন হয়ে গেল যদিও, খুব দ্রুত আনসার করবে। সবাইকে একটু দেখাই কে কে আনসার করতে পারো। লাইক দিস আজকে অনেকেই, 37 জন, খুশি হলাম। পিলগ্রিম প্রগ্রেস, এটা রাইটার কে? দুইটা কোয়েশ্চেন করেছি। পিলগ্রিম প্রগ্রেসের রাইটার কে এবং লেক পোয়েট কারা কারা? লেক পোয়েট কারা কারা, পিলগ্রিম প্রগ্রেসের রাইটার কে? লেক পোয়েটস কারা কারা, পিলগ্রিম প্রগ্রেসের লেখক কে? দুটাই মোটামুটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার। আরো একটা কোয়েশ্চেন, দেখি কে কে আনসার করতে পারো। অলরেডি আমরা কারেক্ট অ্যান্সার পেয়ে যাচ্ছি, পাওয়া শুরু হয়ে গেছে। তো আমাদের আরেকটা কোয়েশ্চেন হচ্ছে গালিভার ট্রাভেলস লিখেছেন কে, রাইটার? এটাও খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসতে পারে। ওকে, প্রিয়া আনসার করছো, ফ্রিলান্সার আনসার করছো, তিনজনের নামই লিখছো, তিনজনেই। বিপাশা দাস, উমর ফারুক, সবাই সঠিক আনসার লিখছো, ভেরি গুড। কি বলে এখানে কমেন্ট আসবে না? আচ্ছা, স্ক্রিনে দেখাচ্ছে না কোনো কারণে। ফ্রিল্যান্সার জনাথন সুইফটের আনসারটাও কারেক্ট ভাবে করছো। এছাড়া লাবণ্য খান, নাজনীন আখতার, হাসিব মামুন, সাফিয়া গুলশান, সবাই সঠিক আনসার করতেছো। উমর ফারুক, বাহ, ভালোই তো তোমাদের মনে আছে। তার মানে আজকের ক্লাসটা ইফেক্টিভ হয়েছে সবার জন্য। আরেকটা কোয়েশ্চেন একটু গুরুত্বপূর্ণ দেখে, এই যে খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি? সংক্ষেপে ছোট্ট একটা নাম লিখে ফেলো। ইংলিশ পোয়েট্রির বাবাকে, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি? এটা এক্সামে আসার পসিবিলিটি অনেক বেশি। চসার, নীল প্রজাপতি, আর কে পারো? একটা কঠিন কোয়েশ্চেন, হোয়াট ইজ পামেলা? হোয়াট ইজ পামেলা? বাকি দুইটা কোয়েশ্চেনের আনসার সঠিক দিছো কে কে? নাইমা, ড্যানিয়েল ডিফো লিখছো, ওকে। নাজনীন আক্তার জনাথন সুইফট, বিপাশা দাস চসার, প্রিয়া লিখেছো চসার, নাজনীন আক্তার লিখেছো চসার, হাসিব মামুন লিখেছো জিওফ্রে চসার। এক্সামে আসলে জিওফ্রে চসার পুরোটাই লিখবা। নাইমা লিখছো জনাথন সুইফট চসার, ওকে। পামেলা কে ছিল? এটাই লাস্ট কোয়েশ্চেন আজকের মতো।
পামেলা। হোয়াট ইজ পামেলা? নীল প্রজাপতি সঠিক আনসার। হোয়াট ইজ পামেলা? কোনো কারণে স্ক্রিনে কমেন্ট আসতেছে না। পামেলাকে বলো দ্রুত। কি ব্যাপার, কি কঠিন প্রশ্ন হয়ে গেল? হোয়াট ইজ পামেলা? ফার্স্ট ইংলিশ নোভেল। একদম ফার্স্ট ইংলিশ নোভেল চাইলে বলা যায়। ফার্স্ট নোভেল ইন ইংলিশ লিটারেচার, আচ্ছা বলা যায় ফার্স্ট নোভেল ইন ইংলিশ লিটারেচার। এই যে কারেক্ট অ্যান্সার আমরা পেয়ে গেছি। হাসিব মামুন লিখছো ফার্স্ট নোভেল ইন দ্য ফর্ম অফ লেটার্স। নাজনীন আক্তার সঠিক অ্যান্সার। বাকিরাও লিখছো, মোটামুটি সঠিক লিখছো। হাসিব মামুন এবং বাকিরা হচ্ছে বেস্ট আনসারটা দিয়েছো। ঠিক আছে, এটাতে শুধু নোভেল লিখলে হবে না, এবং তোমাদের মোটামুটি সবারই নোভেল বানান ভুল হয়েছে। NOBEL না, ভি হবে, ভি, নোভেল। ঠিক আছে, তা না হলে নোবেল হয়ে যে আমাদের সিঙ্গার হয়ে যাবে। যাই হোক, পামেলাটা হচ্ছে ফার্স্ট ইংলিশ নোভেল ইন দ্য ফর্ম অফ লেটার, চিঠি আকারে প্রথম নোভেল। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। খুব শীঘ্রই হয়তোবা আমরা আগামীকাল অথবা পরশু দিনে আমরা নেক্সট ক্লাস নিব, এবং তারপর থেকে রেগুলার আমি কিছু শর্ট কোয়েশ্চেন এবং ব্রড কোয়েশ্চেন লাইভে তোমাদেরকে পড়াবো, এবং সবগুলো ক্লাস তোমরা ফ্রি পাবে না। এই জন্য সামান্য কিছু টাকা খরচ করে তোমরা পেইড ক্লাসগুলো বা পেইড কোর্স নিয়ে নেবে, সেখানে সমস্ত ক্লাস পেয়ে যাবে। কিভাবে নিতে হবে জাস্ট ডেসক্রিপশনটা চেক করলেই হবে। আজকের ক্লাসে পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ। এবং কারোর কিছু জানার থাকলে গ্রুপে অথবা কমেন্ট করে জানাবে।